জয়গুরু বন্ধুরা, গহীনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। এখন থেকে গহীনের কথা চ্যানেলের মতো এই চ্যানেলেও নিয়মিত যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা। এবার আসুন মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ। আইবিএস এর কথা শুনে অনেকেই তো অস্থির হয়ে যাচ্ছেন, না জানে কি হয়ে গেছে, না জানে কি হয়ে যাবে। আসলে আইবিএস আলাদা কোনো রোগ না, এটা অনেক ভিডিওতে কথাটা বলেছি আমি। আইবিএস আলাদা কোনো রোগ না। আইবিএস হলো পেটের যে রোগগুলো হয় বা পেটের যে অসুখগুলো হয় তার সমষ্টিগত অর্থ। আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ। সেখানে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, পেটে চিনচিন করে ব্যথা করা, পেট ফুলে ফেপে থাকা, এরকম বিভিন্ন সিমটম থাকতে পারে। এই সিমটমগুলোকেই বলা হয় আইবিএস, অর্থাৎ এগুলোর সমষ্টিগত অর্থকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই আইবিএস নিয়েই আপনারা মহা দুশ্চিন্তায় আছেন, হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন, লেকিন সমাধান হচ্ছে না। ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখে, অনলাইন থেকে ওষুধ ক্রয় করে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন, যে যা বলতেছে তাই করতেছেন। সমাধান হয়েছে? সমাধান করতে পেরেছেন? আমাদের যে দুটো চ্যানেল আছে, সেই দুটো চ্যানেলেই সবচেয়ে বেশি যে ভিডিওগুলো দেওয়া হয় সেটা হলো আইবিএস নিয়ে। আইবিএস নিয়ে আমরা সবচেয়ে বেশি ভিডিওগুলো দিয়ে থাকি। সেখানে প্রত্যেকটা ভিডিওতে একটি মেসেজ দেওয়া হয়। আইবিএস কোথা থেকে হয়? আইবিএস হয় মানসিক সমস্যা থেকে, অর্থাৎ আইবিএস এর জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। এই সন্দেহবাতিক রোগ বা ওসিডি প্রবলেম থেকে আইবিএস হয়ে থাকে। তাহলে ওষুধ খেলে সমাধান হবে? আজকেও তো আমি একটা ওষুধের কথা বা একটা রেমিডি আপনাদের মধ্যে আমি শেয়ার করব, আজকেও করব, তবে সেটা ক্ষণিকের জন্য কাজ করবে। 1-2 মাস বা 3 মাস ভালো থাকতে পারবেন, তারপরেই তো আবার সমস্যাটা শুরু হয়ে যাবে। স্থায়ী সমাধান কি করে করতে হবে? অনেকের একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন আইবিএস কখনো ভালো হয় না। কে বলছে আইবিএস ভালো হয় না? আইবিএস 100% ভালো হয়ে যায় যদি সেই রোগীকে সঠিকভাবে চিকিৎসা করানো হয়। আগে জানতে হবে আইবিএসটা হয় কোথা থেকে, এটা জানতে হবে। যদি এটা না জেনে আপনি ওষুধ খান, তাহলে আপনি কোনোদিনই আইবিএস থেকে মুক্ত হতে পারবেন না। ওষুধ খেয়ে আইবিএস কখনো ভালো করা যাবে না, একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। তাহলে আইবিএস ভালো করার জন্য, অর্থাৎ আইবিএস এর স্থায়ী চিকিৎসা কি, বা কিভাবে আইবিএস থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে, সমাধানটা কি, কিভাবে তার চিকিৎসাটা করতে হবে, একটু আগেই কথাটি বলছি। আগে জানতে হবে আইবিএসটা কোথা থেকে হয়। আইবিএসটা হয় ওসিডি, অর্থাৎ সূচিবায়ু রোগ থেকে, সন্দেহবাতিক রোগ থেকে। সেই সন্দেহবাতিক রোগটা কি? খাবার খাইতে গিয়ে সন্দেহ, খাবার মধ্যে কোনো ময়লা নেই তো, প্লেটে কোনো ময়লা লেগে নেই তো, খাবার নেড়ে চেড়ে দেখতেছেন খাবারে কোনো ময়লা আসছে কিনা, পানির গ্লাসটা ঠিক মতো পরিষ্কার হয়েছে তো, পানির গ্লাসে কোনো ময়লা ছিল না তো। এই যে সন্দেহ, অর্থাৎ এই যে খাবার খাইতে গিয়ে সন্দেহ, এই সন্দেহ থেকেই আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। আর আইবিএস রোগীদের আরও কিছু লক্ষণের কথা বলি, অর্থাৎ কি কি বিষয়ে আইবিএস রোগীরা সন্দেহ করে। গোসল করতে গেলে ঘন্টার পর ঘন্টা গোসল করে, শরীরে সাবান মাখতেই থাকে আর মাখতেই থাকে, সাবান মাখা শেষ হয় না। তাদের কাছে মনে হয় সম্ভবত আমার শরীরটা পরিষ্কার হয়নি। বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে,
বাথরুমে গিয়ে চিন্তা করে পায়খানা ঘন হলো না পাতলা হলো, আজকে কয়বার পায়খানায় গেলাম, অর্থাৎ এই পায়খানা নিয়ে গবেষণা করতে করতে বাথরুমে সময় পার করে দেয়। এদের একমাত্র চিন্তাই থাকে শরীর নিয়ে, দেহ নিয়ে, অর্থাৎ কখন কোথায় কি হলো, শরীরের কোন জায়গায় কোনো ব্যথা করলো কিনা, সেই ব্যথাটা পরবর্তীতে কি হবে, কিডনি মিডনি নষ্ট হয়ে যাবে কিনা, এইরকম অদূর ভবিষ্যতের চিন্তা, অদূর ভবিষ্যতের সন্দেহ তাদের মধ্যে সব সময় কাজ করে। এরা সারাক্ষণ অশান্তির মধ্যে থাকে, কোনো কিছুতে এদের শান্তি নেই, এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। কারণ ওই যে এদের মাথা গরম, এদের মাথায় একের পর এক নেতিবাচক চিন্তা আসতেই থাকে, এরা সেই চিন্তাকে বন্ধ করতে পারে না। এরা খুব খিটখিটে মেজাজের হয়ে থাকে, কেউ একটা ভালো কথা বললেও এরা হুটহাট রেগে যায়, এরা কোনো কিছু কিন্তু মানতে রাজি না। অর্থাৎ এদেরকে একটা পরামর্শ দেবেন, সেই পরামর্শটা এরা কিন্তু মানবে না, এরা কিন্তু বিভিন্ন যুক্তি দেখিয়ে সেটাকে উল্টানোর চেষ্টা করবে। অর্থাৎ আইবিএস রোগীরা একটু তেরা টাইপের হয়, একটু ঘাড় তেরা টাইপের হয়। এরা কারোর সাথে মিশবে না, কোথাও যাবে না, এরা হাসতে পারে না, এদের মুখে তো হাসি একেবারেই নেই, এরা সারাক্ষণ মুখটা কালো করে গোমরা করে বসে থাকে। এরা কিন্তু খুব বেশি প্যাচগোছের হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু বেজাল লাগানোর পার্টি, এরা কিন্তু বেজাল লাগাইতে খুব বেশি পছন্দ করে, কেননা নিজের মনের মধ্যে তো শান্তি নেই, সেই জন্য এরা কারো হাসি খুশি মুখ পছন্দ করে না। কেউ ভালোভাবে চলতেছে, ভালোভাবে সংসার চালাইতেছে, তার সামনে কেউ হাসি খুশিভাবে কথাবার্তা বলতেছে, এগুলো কিন্তু আইবিএস রোগীরা সহ্য করতে পারে না, কারণ তারা নিজেরা মানসিকভাবে অসুস্থ। এরা কোনো আনন্দদায়ক কোনো ঘটনা সহ্য করতে পারে না। ভালো করে খেয়াল করে দেখবেন, এই আইবিএস রোগীরা কোনো প্রোগ্রামে খুব বেশি যায় না, বিভিন্ন অজুহাত দেখে সেখান থেকে চলে আসার চেষ্টা করে। আর কোনো অনুষ্ঠানে গেলেও সেখানে কিন্তু এরা আনন্দ করবে না, আনন্দ করার মতো মানসিকতা কিন্তু এদের থাকে না। ওই যে মুখটা কালো করে গোমরা করে এক টেবিলের কোনায় বসে থাকবে। এরা এতটা মানসিকভাবে অসুস্থ। কোনো ফ্যামিলিতে যদি একজন আইবিএস রোগী থাকে, তাহলে সেই ফ্যামিলির 12টা বেজে যাবে, সেই ফ্যামিলি তছনছ হয়ে যাবে। এরা শুধু নিজেরা অশান্তিতে থাকে না, এরা পুরো পরিবেশটাকে অশান্তি করে ফেলে। এরা এতটাই ভয়াবহ মানসিক রোগী, এরা এতটাই অসুস্থ। এখন হয়তো অনেকেই বলবেন, এগুলো তো হয় মনের মধ্যে, সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, এগুলো তো হয় মনের মধ্যে, এগুলোর সাথে আইবিএস এর সম্পর্কটা কি? এবার মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যাদের মধ্যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা কাজ করে, যারা সূচিবায়ু রোগী অর্থাৎ যারা ওসিডি পেশেন্ট, যাদের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে, অর্থাৎ যারা এইরকম মানসিক রোগে আক্রান্ত, তাদের দেহ থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হতে থাকে। টক্সিন হরমোন, যেটাকে আমরা বিষ বলে থাকি, সেই টক্সিন হরমোনের কারণে প্রথমে তাদের যে সমস্যাটা হয় সেটা হলো তাদের ঘুমের সমস্যা, অর্থাৎ অনিদ্রা সমস্যা। এরা কিন্তু ঘুমোতে পারে না, এরা সারা রাতে পাশ করবে, কিন্তু এদের কিন্তু ঘুম হবে না। ঘুম না হওয়ার কারণে কি হয়, অর্থাৎ অনিদ্রা সমস্যার কারণে কি হয়? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। শুরুতে হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দীর্ঘদিন চলতে থাকার পরে কি হয়? পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, 4-5 দিন পর পর পায়খানা হওয়া, পায়খানা ঘন হওয়া, আবার মাঝে মধ্যে পায়খানা পাতলা হওয়া, অর্থাৎ এরা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আইবিএস কোথা থেকে হয়? ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আইবিএস কেন মানসিক সমস্যা থেকে হয়? আইবিএস কেন সন্দেহবাতিক রোগ থেকে হয়? বিষয়টি তো বুঝতে পারছেন আপনারা? তাহলে সমাধান কি করে হবে? ওষুধ খেয়ে হয়তো কয়েকদিনের জন্য পেটটাকে ভালো করলেন, কিন্তু আপনি ওগুলো কি বন্ধ করতে পারছেন বা বন্ধ করতেছেন? এই যে আপনি সূচিবায়ু রোগী, আপনি সন্দেহবাতিক রোগে আক্রান্ত, আপনি একই কথা বারবার বলেন, একই চিন্তা আপনার মাথায় বারবার আসতে থাকে, এগুলো কি আপনি বন্ধ করতে পারতেছেন? এগুলো কি বন্ধ করা সম্ভব? ওই ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিয়েছে, অর্থাৎ পেটের সমস্যার জন্য দিয়েছে মেট্রোনিডাজল থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন, অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক, আর তার সাথে যেন ঘুমটা ভালো হয় সেই জন্য দিয়েছে ক্রিপ্টিন-25 থেকে শুরু করে সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, ইজিয়াম 10, ফিজিয়াম, এরকম ওষুধগুলো আপনাকে দিয়ে দিয়েছে। এগুলো কিসের ওষুধ? এগুলো ঘুমের ওষুধ। ঘুম পারলেই কি আপনি সুস্থ হয়ে যাবেন? ঘুম পারলেই কি আপনার সন্দেহ দূর হয়ে যাবে মন থেকে? আসলে কি তাই হবে? যারা এই ওষুধগুলো খাইতেছেন তারা তো জানেন যে সমস্যার সমাধান হইতেছে না, হইতেছে না, বরঞ্চ কি হচ্ছে, আরেক ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। সেটা কিসের সমস্যা? অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এখন আপনি দাঁড়াইতে গেলে আপনার মাথাটা চক্কর দেয়, আপনি রাস্তায় ঠিক মতো হাঁটতে পারেন না, সারাদিন এক জায়গায় বসে থাকেন, নেশাখোরদের মতো ঝিমোতে থাকেন। এখন আপনার মধ্যে মৃত্যু ভয় চলে এসেছে, অর্থাৎ আপনার কাছে এখন সবসময় মনে হয় আমি যদি মারা যাই, এইরকম মৃত্যু ভয় এখন আপনাকে পেয়ে বসেছে। এখন আবার আরেক সমস্যায় পড়ে গেছেন আপনি। তাহলে কি ওষুধ খেয়ে সমাধান হয়েছে? হবে? হবে না। সমাধান কি করে করতে হবে, অর্থাৎ মানসিক রোগের চিকিৎসাটা কি করে করতে হবে?
হয় কোথায়? দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ এগুলো হয় কোথায়? মনের মধ্যে। তাহলে মন কোথায় আছে? আপনি জানেন, আমরা জানি যে আমাদের মন কোথায় আছে। তাহলে ওষুধটা দেব কোথায়? তাহলে মনের চিকিৎসা কি করে করতে হবে? অর্থাৎ মনোদৈহিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? সেটার জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। কথা, অনলি কনভারসেশন। কথার মাধ্যমে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে, আপনার মাথাটাকে ঠান্ডা করে দিতে হবে, মনে প্রশান্তি নিয়ে আসতে হবে কথার মাধ্যমে। সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আইবিএস থেকে কোনো দিনই আপনি মুক্ত হতে পারবেন না। যদি আইবিএস থেকে স্থায়ীভাবে মুক্ত হতে চান, আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। সেটা শুধুমাত্র কথা, কোনো জাদুটো না, মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। কনভারসেশন, জাস্ট কথা, আপনার সাথে কথা বলা হবে। কথা বলে আপনার মনের ভ্রান্ত ধারণাকে ভেঙে দিতে হবে। একজন আইবিএস রোগীকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, সারা জীবনের জন্য সে আইবিএস সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে, তার আর আইবিএস থাকবে না। কিন্তু সমস্যা তো এই জায়গাটাই, এত কিছু বললাম, তারপর তো বলবেন যে ওষুধটা কখন বলবেন, ওষুধের কথাটা কখন বলবেন। এই যে এখনই বলবো ওষুধের কথাটা, কিন্তু এতক্ষণ যে বকর বকর করলাম, এগুলো কি বুঝতে পারেননি? এই সমস্যার সমাধান না হলে আপনি যতই ওষুধ খান কাজ হবে না, আপনি আইবিএস থেকে মুক্ত হইতে পারবেন না। গ্যারান্টি, আপনি আইবিএস থেকে মুক্ত হইতে পারবেন না। আগে মানসিক সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। যতই নাটক করেন না, যা কিছুই করেন, আপনি আইবিএস থেকে মুক্ত হইতে পারবেন না। কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে। এবার আসুন, আইবিএস এর জন্য সহজ একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। আসুন, রেমেডিটি করার জন্য কি কি লাগবে একটু জেনে নেই। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাঁচা হলুদ চূর্ণ বা পাউডার। এটা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পাওয়া যায়। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আদার রস, অর্থাৎ আদা ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই ছোট্ট একটা পাত্রের মধ্যে, একটা কাচের পাত্র বা একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে বা একটা চায়ের কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা হলুদ চূর্ণ এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদার রস এবং 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করবেন। সকালবেলা খালি পেটে সেবন করবেন, অর্থাৎ মুখ ধোয়ার আগে, দাঁত ব্রাশ করার আগে খালি পেটে, যেটাকে বাসি মুখ বলা হয়, সেই বাসি মুখে সেবন করবেন। কন্টিনিউ 10 থেকে 15টা দিন আপনারা সেবন করে যান। দেখুন, ক্ষণিকের জন্য এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, অর্থাৎ আইবিএস এর সমস্যার সমাধানটা ক্ষণিকের জন্য হয়ে যাবে। আবারও বলি, এই স্থায়ী সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।